ইতালি গেল দুইবার বিশ্বকাপে খেলতে পারে নাই, আপনি সেটা জানেন। ইউরোর চ্যাম্পিয়ন, তারা আরও একবার ইউরোতে যাচ্ছে শিরোপাটা ধরে রাখার জন্য। এটা আসলে কতখানি বাস্তবিক, এই প্রশ্নটা ইতালি সমর্থকদের মনে থাকতে পারে। কিন্তু ইতালি আর ইউরো এই দুটোর একটা আলাদা ভালোবাসা সম্ভবত আছে। যতবারই তারা ইউরোতে যায় তারা কোনো না কোনোভাবে ভালো করে ফেলে। ইউরোতে 2000 সালের পরে ইতালির যা রেকর্ড, তার ধারে কাছে খুব বেশি দল শেষ পর্যন্ত জায়গাও হয়তো পাবে না। তারা দুবার রানার্স আপ হয়েছে, গেলবার তো তারা চ্যাম্পিয়নও হয়েছে। অর্থাৎ বোঝা যাচ্ছে ইতালি বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারুক আর নাই পারুক, ইউরোতে তারা ভালোই করে। ওই যে 2020-এর ইউরো, যেটা 2021-এ হয়েছিল, সেবারও তারা ইউরো জিতেছিল তার আগের বিশ্বকাপে খেলতে না পেরে। তার এক বছর পরে তারা বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারে নাই। এরকম একটা অবস্থার ভেতরে ইতালির এবারের ইউরোর স্কোয়াডটা কেমন হলো? প্রাথমিক যে স্কোয়াড লুচিয়ানো স্পালেতি দিয়েছেন, সেখানে 4 জন গোলকিপারের জায়গা হয়েছে। শেষ পর্যন্ত হয়তো এখান থেকে একজনকে ছেটে ফেলা হতে পারে। তবে জিয়ানলুইজি দোনারুমার কাছাকাছি হয়তো বাকিদের জায়গা নাই। প্রথমবারের মতো ডাক পেয়েছেন লাৎসিওর গোলকিপার প্রভেদেল, তার সঙ্গে আছেন অ্যালেক্স মেরেট এবং গিলেরমো ভিকারিও। ডিফেন্ডারদের ভেতরে চমকের তেমন কিছু নাই। ফ্রান্সেসকো আচেরবি, আলেসান্দ্রো বাস্তোনি, রাউল বেলানোভা, আলেসান্দ্রো বুয়ের্জিয়ের্নো, রিকার্ডো কালাফিওরি, আন্দ্রে কাম্বিয়াসো, মাতেও দারমিয়ান, দি লরেন্সো, ফেদেরিকো দি মার্কো, জিয়ানলুকা মানচিনি, জর্জিও স্কালভিনি। এই যে ডিফেন্ডারদের কথা হলো, এই জায়গায় কালাফিওরি প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন এবং এই ডিফেন্ডারকে দিয়ে আপনি দুটো কাজ করতে পারেন। একটা হচ্ছে তাকে আপনি লেফট সেন্টার ব্যাকে খেলাতে পারেন, কখনো কখনো তাকে আপনি লেফট ব্যাকেও খেলাতে পারেন। সেটা হয়তো এই দলের উপরে খানিকটা শক্তি বাড়াবে। কিন্তু শেষ পর্যন্ত তিনি আসলে এই যে প্রাথমিক স্কোয়াড থেকে 26 জনের স্কোয়াডে জায়গা করে নিতে পারবেন কিনা, সেটা নিয়ে একটা প্রশ্ন থেকে যেতে পারে। বোলোনিয়ার সেন্টার ব্যাকে এবার যথেষ্ট ভালো করেছেন। তবে এই জায়গায় ইতালির ডিফেন্স নিয়ে যখন কথা হয়, জর্জিও কিয়েলেনি, লেনার্দো বোনুচ্চি, তাদের কথা বলতে হচ্ছে না। এই ব্যাপারটাই হয়তো একটু অবাক করা। গেলবার যখন ইউরো জিতেছিল ইতালি, তখন এই দুজনের স্তম্ভ এবং পেছনে থাকা জিয়ানলুইজি দোনারুমা বড় আকারে বড় প্রভাব রেখেছিলেন দলের পারফরমেন্সের ওপরে এবং ইতালি তাই ফেভারিট না হয়েও শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়ে যেতে পারছিল। তবে এবার আসলে ইতালির কি হবে? ডিফেন্ডারদের সেই ক্লাসিক ডিফেন্ডাররা তো নাই, কিন্তু তারপরও ইতালি আর ইতালিয়ান ডিফেন্স, এই নিয়ে বোধহয় প্রশ্ন তোলার খুব বেশি জায়গা নাই। 3-ম্যান ব্যাকলাইন কি খেলাবেন লুচিয়ানো স্পালেটি? আমরা তো জানি না। তবে গেল দুটো প্রীতি ম্যাচের অবস্থা দেখে মনে হতে পারে যে 3-ম্যান ব্যাকলাইনে এই ভদ্রলোক হয়তো শিফট করবেন। যদিও স্পালেটি যখন শুরুতে কোচ হিসেবে এসছিলেন, তখন তিনি 4-ম্যান ব্যাকলাইনের ওপরেই ভরসা রাখছিলেন। তবে স্কোয়াড কেমন বা স্টার্টিং 11 কেমন হতে পারে সেটার আগে মিডফিল্ডটা দেখা প্রয়োজন। নিকোলো বারেল্লা সেখানে অবধারিতভাবেই আছেন আগেরবার দলের হয়ে ইউরো জেতা জর্জিনিও, আছেন রোমার ব্রায়ান ক্রিস্টান্তে, নিকোলো ফাজিওলি, নিকোলো ফলোরুশনো, ডেভিডে ফ্রাত্তেসি, লরেন্সো পেলেগ্রিনি, স্যামুয়েলে রিচ্চি। এই মিডফিল্ডারদের ভেতরে দুজনের জায়গা আমরা পাকা ধরতে পারি ইতালির প্রবাবল 11-এ বা স্টার্টিং 11-এ। একটা হচ্ছেন জর্জিনিও আর একজন নিকোলো বারেল্লা। দুজনই আগের বার ইউরোতে দলে ছিলেন, তবে জর্জিনিওর প্রভাবটা আর একটু বেশি হয়তো ছিল। লরেন্সো পেলেগ্রিনি, তারও আসলে শেষ পর্যন্ত জায়গা হয়ে যেতে পারে। চলুন আমরা ফরওয়ার্ড পজিশনে দেখে নিই। ইতালির স্ট্রাইকিং নিয়ে একটা সমস্যা বহুদিন ধরে চলছে। এবার তার সমাধান মিলবে কিনা, সেই জবাবটা হয়তো আমাদের খুঁজতে হবে জিয়ানলুকা স্কামাক্কার কাছে। আতালান্তার এই ফরওয়ার্ড আছেন এবারের স্কোয়াডে এবং তাকে ঘিরেই ইতালি গোল করার স্বপ্ন হয়তো দেখছে। তবে এই দলের সবচেয়ে বড় ভরসার নাম ফেদেরিকো কিয়েজা। আগেরবার ইউরোতে বড় অবদান ছিল তার এবং ইউভেন্টাসের মিডফিল্ডারের ওপরে হয়তো ইতালির এবারের গ্রুপ পর্ব থেকে বেরোনোটাই অনেক ক্ষেত্রে নির্ভর করছে। আসেন এবার আমরা একটু প্রবাবল 11টা মেলানোর চেষ্টা করি। আমরা তো 3-ম্যান ব্যাকলাইন ধরলাম আর পেছনে দোনারুমাকে আমরা রেখেই দিলাম। আচেরবি, বাস্তোনি, এই দুজন থাকবেন মোটামুটি নিশ্চিত। আচেরবি এই সিজনের ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্ডার্স। বাস্তোনি লেফট সেন্টার ব্যাক পজিশনে দারুণ এবং ইন্টার মিলানের হয়ে এরা সবাই আসলে এই সিজনে চমৎকার করেছেন। একই সঙ্গে দিমার্কো, তার পক্ষে এবারের ইতালির স্কোয়াডের সেরা ফুটবলার হয়ে যাওয়া সম্ভব। ইন্টার মিলানে তার খেলা যারা দেখেছেন তারা জানে যে লেফট উইং ব্যাক পজিশনে দিমার্কো আসলে কত এলিট লেভেলের ফুটবলার। এক উইং ব্যাকে আপনি যদি দিমার্কোকে ধরেন, আরেক উইং ব্যাকে কাকে ধরবেন? দি লরেন্সো সেখানে থাকতে পারেন, তবে
চমক আসলে অন্য জায়গায়। তোরিনোর রাইট উইং ব্যাক বেলানোভাকে হয়তো ওই জায়গায় প্রেফার করা হতে পারে নাপোলির ক্যাপ্টেন ডি লরেন্সোর আগে। তাহলে কথা হচ্ছে রাইট সেন্টার ব্যাকে কে থাকবেন? সম্ভবত ওই জায়গাটায় মাতেও দারমিয়ানের থাকার কথা। ইন্টার মিলানের আরও একজন সেন্টার ব্যাক বা রাইট সেন্টার ব্যাক যাই বলেন না কেন, এবং 3 ম্যান ব্যাকলাইনে হলে ইতালির সেরা কম্বিনেশন সম্ভবত এটা। তবে এই জায়গায় অনেক রকম পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ তো আসলে থাকছেই। আর মিডফিল্ডে দুটো জায়গা পাকা, সেটা তো আমরা মোটামুটি আগে থেকে আলোচনা করলামও বটে। এবার আসল কথা বা আসল প্রসঙ্গ হতে পারে ফরওয়ার্ড পজিশনের 3 জনকে নিয়ে। তাদের ভেতরে একজন স্কামাক্কা। কেন তাকে ফরওয়ার্ড পজিশনে খেলানোর কথা বলছি? কারণ আতালান্তা এই সিজনে দুর্দান্ত করেছে। তারা দুটো টুর্নামেন্টের ফাইনালে উঠেছে, একটায় তারা হেরেছে কোপা ইতালিয়াতে, এবং তারা ইউরোপা লিগের ফাইনালে জিতেছে। যদিও স্কামাক্কা গোল পান নাই, কিন্তু এবারের আতালান্তার ওয়ান অফ দ্য বেস্ট পারফরমার্স এই স্কামাক্কাই, এবং তিনি নিজেকে নতুন করে আবিষ্কার করেছেন। গোলের জন্য হাপিত্তেশ করতে থাকা লুচিয়ানো স্পালেত্তি তার উপরে ভরসা রাখতে পারেন, এবং তিনি যদি না খেলেন তাহলে হয়তো রাসপাদোরি থাকতে পারেন। রাসপাদোরির সঙ্গে লুচিয়ানো স্পালেত্তির সম্পর্কটা পুরনো। নাপোলিতে এই দুজন একসঙ্গে কাজ করেছেন। যদিও ভিক্টর ওজিমেনে তাকে যখন বদলি করা হতো তখন আসলে মূলত রাসপাদোরির সেখানে জায়গা মিলত। সেই কারণেই স্কামাক্কাকে এগিয়ে রাখতে হচ্ছে। আর স্টেফান এল শারাউই যদি শেষ পর্যন্ত টিকে যান এই দলটায়, তার টেকনিক নিয়ে কোনো প্রশ্ন নাই, কিন্তু ফর্ম তার সবসময় চিরকালই অন অ্যান্ড অফ, আছেন তো নেই এরকমের ভেতর দিয়ে যেতে হয়। তাই তাকে নিয়ে খুব বেশি প্রেডিক্ট করা একটু মুশকিল। তবে যে কারণে বলা হচ্ছে ফেদেরিকো কিয়েজা এই দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য, তার কারণ হচ্ছে ফেদেরিকো কিয়েজার আগের বারের ইউরো আর তার মাঝের সময়টার ভেতরে অনেক রকম চড়াই আর উতরাই। 2020-এর ইউরো, যেটা শেষ পর্যন্ত 2021-এ হয়েছিল, সেখানে ফেদেরিকো কিয়েজার পারফরমেন্সের কথা আপনার ভুলে যাওয়ার কথা নয়। তবে তাকে নিয়ে সমস্যা যেটা হয়, তার পজিশনিং একটা সমস্যা হয়ে দাঁড়ায়। ইউভেন্টাসে তিনি কই খেলবেন? সেকেন্ড স্ট্রাইকার নাকি তিনি লেফট উইং থেকে শুরু করবেন? এই প্রশ্নের সমাধান ইউভেন্টাসে খুঁজে পাওয়া যায় নাই এখনো পর্যন্ত। তবে তিনি হয়তো ইতালির এই দলটায় লেফট উইঙ্গার থেকে বা লেফট উইঙ্গারের পজিশন থেকে স্টার্ট করার সুযোগটা পাবেন, এবং তার পক্ষেই আসলে সম্ভব ওই ক্রিয়েটিভিটির দিকটা, অথবা 1v1-এ কাউকে কাটিয়ে যাওয়া, খানিকটা স্পেস তৈরি করা, গোল তৈরি করে দেওয়া, সেই কাজটা করে দেওয়া। ইতালিতে সাধারণত কিয়েজার মতো ফুটবলার দেখা যায় না। কিয়েজা এবং একই সঙ্গে বারেল্লা, এই দলটার ভেতরে এই দুজন সম্ভবত সবচেয়ে বেশি ক্রিয়েটিভ। তাহলে আমরা আরেকটা জায়গা কাকে দিয়ে ভরাবো? প্রশ্ন হচ্ছে সেটা। থাকতে পারেন সেখানে লরেন্সো, পেলেগ্রিনি অথবা অন্য কেউ। সেই প্রশ্নের জবাব এই মুহূর্তেই আমাদের জানা নাই। ইতালির যে যাত্রাটা শুরু হচ্ছে, তাদের প্রথম ম্যাচটা খুব বেশি গুরুত্বপূর্ণ আলবেনিয়ার সঙ্গে। যদি ইতালি পা হড়কায় তাহলে পরের 2 ম্যাচে তাদের প্রতিপক্ষ হচ্ছে একে তো স্পেন, পরের ম্যাচে ক্রোয়েশিয়া। তখন আপনি হয়তো বুঝতেই পারছেন যে ইতালির আর পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা নাই হয়ে যাবে বললেই চলে। তবে এবার তো নয়, 2016 থেকেই আপনি জানেন যে ইউরোতে যে 4টা করে দল থাকে একটা গ্রুপে, সেখানে 3টা দলের সুযোগ থাকে পরের রাউন্ডে যাওয়ার। হিসাবটা হচ্ছে এরকম যে আপনি যদি তৃতীয় হওয়া দলগুলোর ভেতরে গ্রুপের মানে সেরা 4-এর ভেতরে থাকতে পারেন, তাহলে আপনি পরের রাউন্ডে যাবেন। ইতালি বা স্পেন বা ক্রোয়েশিয়া, তাদের টার্গেটটা থাকবে ওই 3-এর ভেতরে থাকা। কিন্তু 3-এর ভেতরে থাকতে গেলে অন্তত পক্ষে আমাদেরকে অতীত রেকর্ড বলে 4টা পয়েন্ট দরকার। অনেক রকম হিসাব কেতাবের ব্যাপার এখানে এখনো রয়ে গেছে। তাই ইতালি, স্পেন, ক্রোয়েশিয়া কারা উঠবে পরের রাউন্ডে? 3 দলে উঠবে কিনা? ইতালি যাবে কত দূর? সবকিছু জানতে চাই আপনার কাছে কমেন্ট সেকশনে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.